অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার স্বামী তার পরকীয়া প্রেমিকার সামনে আমাকে 6বার চড় মারল। বৃষ্টির মধ্যে ঘর থেকে বের করে দিল। আমি বাবাকে শুধু একটা কথাই বলেছিলাম, ওর প্রতি কোনো দয়া দেখাবেন না। বৃষ্টির পানি আমার মুখে বয়ে গড়িয়ে পড়ছিল। ঠোঁটের কোণে জমে থাকা রক্তের সঙ্গে সেই বৃষ্টির পানি মিশিয়ে একাকার হয়ে যাচ্ছিল। 6টি চর। আমি প্রতিটি চরের হিসাব মনে মনে গুনে রেখেছিলাম। প্রথম চরটি পড়েছিল যখন আমি জানতে চেয়েছিলাম আমার স্বামী মিস্টার ইয়াসিনের প্রেমিকা মেহজাবিন রহমান কেন আমাদের ড্রয়িং টেবিলে বসে আছে আর তার কানে কেন আমার মুক্তার ধুল। দ্বিতীয় চরটি পড়ছিল যখন আমি তাকে বলেছিলাম আমার দুল খুলে রাখতে। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম চর মারতে মারতে মিস্টার ইয়াসিন গজরে উঠছিল, এইবারের প্রতিটি জিনিস আমার, এখনও তোমার কোনো অধিকার নেই। ষষ্ঠ চরটি এতটাই জোরে ছিল যে আমি দরজার পাশে রাখা মার্বেলের টেবিলে এগিয়ে সজোরে আঘাত পেলাম। তারপর সে সামনে দরজা খুলে আমার ছোট ব্যাগটি প্রবল বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। সে দাঁতে দাঁত চেপে বলল, বের হয়ে যাও আদিবা, অনেক আগেই তোমার নিজের সীমা বুঝে নেওয়া উচিত ছিল। তার ঠিক পেছনে দাঁড়িয়েছিল মেহজাবিন রহমান, আমারই রেশমি গাউন পরে। সে এমনভাবে হাঁটছিল যেন জীবনের সবচেয়ে বড় বিজয় সে অর্জন করছে। আমি তাদের সামনে এক ফোঁটা চোখের জলও ফেলিনি। জুতা ছাড়াই ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে এলাম, আর গাল আগুনের মতো জ্বলছিল। পাঁজরে রহস্য ব্যথা হচ্ছিল আর মূলদ ধরে বৃষ্টি আমার দীর্ঘশ্বাসের শব্দ পর্যন্ত ঢুকে গিয়েছিল। মিস্টার ইয়াসিন এমন জোরে দরজাটা বন্ধ করলো যে পুরো বাড়ি কেঁপে উঠল। কয়েক মুহূর্ত পর নিরাপত্তা গেট খুলে গেল আর আমি ঠেলতে ঠেলতে রাস্তার পাশে এসে বসে পড়লাম। একের পর এক গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছিল, কেউ থামলো না। রাস্তার বাতির নিচে বসে ঠান্ডা আর অপমানের ভোরে আমি কাঁপছিলাম। আমার ফোনের স্ক্রিন ভেঙে গিয়েছিল কিন্তু সেটি এখনো চালু ছিল। মিস্টার ইয়াসিন সব সময় আমার বাবার নাম তুলছিল, তাচ্ছিল্যের সঙ্গে উচ্চারণ করত। সে ভাবত হাজির আব্দুল কাদের চৌধুরী শুধু একজন ধনী বৃদ্ধ, কিন্তু সে কখনো বুঝতেই পারেনি আমার বাবা দেশে অন্যতম প্রভাবশীল শিল্পপতি, যার একটি সিদ্ধান্তই বহু মানুষের ত্যাগ বদলে যেতে পারে। আমি বাবার নম্বরে ফোন করলাম। দ্বিতীয়বার রিং হতেই তিনি ফোন ধরলেন। আদিবা, আমি ঠোঁটের রক্ত গিয়ে ধীরে বললাম, বাবা। মুহূর্তের মধ্যেই তার কণ্ঠ বদলে গেল। কি হয়েছে মা? আমি একবার বাড়িটার দিকে তাকালাম। হয়তো এই মুহূর্তে মিস্টার ইয়াসিন আর মেহজাবিন আর ঘরে বসে আনন্দ উদযাপন করছে। আমি কাঁপা গলায় বললাম, ও আমাকে 6বার চড় মেরেছে এই মহিলার জন্য। তারপর আমাকে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছে। ফোনের ওপাশ দীর্ঘ নীরবতা। একটা বিস্ময়ের নীরবতা ছিল না, এটা ছিল ঝড়ের আগে ভয়ঙ্কর নীরবতা। কিছুক্ষণ পর বাবা শুধু জিজ্ঞাসা করলো, তুমি কি এখনো নিরাপদে আছো? আমি ফিসফিস করে বললাম, না। তিনি ডট কণ্ঠে বললেন, তোমার অবস্থা আমাকে পাঠাও। আমি সঙ্গে সঙ্গে লোকেশন দিয়ে পাঠিয়ে দিলাম। তারপর তিনি এমন কণ্ঠে বললেন,
যা বাইরের ঝড়ের চেয়েও শীতল ছিল। মন দিয়ে শোনো আদিবা, কোনো অবস্থায় বাড়ির ভেতরে ফিরে যাবে না। মিস্টার ইয়াসিন যদি ফোন করে ধরবে না। আমি এখনো নিরাপদ রক্ষী আর একজন ডাক্তার পাঠাচ্ছি। আমি চোখ বন্ধ করলাম। বাবা বলো মা, আমি ধীরে ধীরে বললাম, ও প্রতি কোনো দয়া দেখাবে না। সেদিন রাতে প্রথমবারের মতো আমার বাবার কণ্ঠে একজন চেন্নাইময় বাবার মমতা ছিল না। শুনতে লাগছিল যেন একজন বিচারক তার সূচনা রায় ঘোষণা করেছে। তিনি শান্ত গলায় বললেন, তাহলে আজ থেকে দয়া ও সমাপ্তি। 40 মিনিটের মধ্যে এই দুটো কালো গাড়ি এসে আমার সামনে থামলো। আর পরের দিনই সূর্য ওঠার আগে মিস্টার ইয়াসিন সাজানো জীবন ভেঙে পড়তে শুরু করলো। তার ব্যাংক হিসাব স্থগিত হয়ে গেল। সবচেয়ে বড় বিনিয়োগকারী চুক্তি বাতিল করলো। কোম্পানির পরিচালনা পর্ষদ জরুরি বৈঠককাল। আর 6 বছর ধরে দামি পোশাক আর ক্ষমতার আড়ালে লুকিয়ে রাখা তার প্রতিটি গোপন সত্য একে একে প্রকাশ শুরু করলো। রাত তখন প্রায় 12:30। কালো রঙের দুটো গাড়ির রাস্তার পাশে এসে থামতেই কয়েকজন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী দ্রুত নেমে চারপাশে ঘিরে ফেলল। তাদের সঙ্গে ছিলেন একজন অভিজ্ঞ চিকিৎসক এবং 2জন নার্স। রাস্তার বাতির নিচে ভিজে কাপড় কাঁপতে থাকা আদিবাকে দেখে সবাই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চিকিৎসক দ্রুত তার গলায় ক্ষেপ, ঠোঁটের রক্তপাত এবং পাঁজরের ব্যথা পরীক্ষা করলেন। আদিবা কোনো অভিযোগ করল না, শুধু নিঃশব্দে বসে রইল। কয়েক মিনিট পর আরও একটি গাড়ি এসে থামল। সেখান থেকে নেমে এলো হাজি আব্দুল কাদের চৌধুরী। জীবনে অসংখ্য ব্যবসায়িক সংগঠন সামলানো এই মানুষটিকে কেউ কখনো আবেগঘন হাতে দেখেনি। কিন্তু নিজের মেয়ে, ফুলে যাওয়া মুখ, ভেজা চুল আর কাঁপতে থাকা শরীরে দেখে তার চোখ ভরে জমে উঠল এমন এক আগুন, যা বহু বছর ধরে কেউ দেখেনি। তিনি ধীরে ধীরে আদিবার সামনে হাঁটু গেড়ে বসে নিজের কোট খুলে মেয়ের কাঁধে জড়িয়ে দিলেন। তারপর মাথায় হাত রেখে শুধু বলল, আজ থেকে তুই আর এক নাস, এবার আর পালা। আদিবা বাবার বুকে মাথা রেখে এতক্ষণ ধরে চেপে রাখা কান্না হু হু করে বেরিয়ে এলো। সে ভাঙা কণ্ঠে এক সব বলবো কিভাবে। গত কয়েক মাস ধরে মিস্টার ইয়াসিন বদলে গিয়েছিল। কিভাবে প্রায় রাত করে বাড়ি ফিরত, কিভাবে সংসারের প্রতিটি বিষয়ে তাকে অপমান করত, আর শেষ পর্যায়ে কিভাবে নিজের প্রেমিকা মেহজাবিন রহমানকে বাড়িতে এনে তারই গয়না পোশাক ব্যবহার করতে দিয়েছিল। হাজি আব্দুল কাদের চৌধুরী এটিও কথা বললেন না, তিনি শুধু শুনলেন। তার বহু বছরের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল, প্রতিশোধ নেওয়ার আগে সত্যর প্রতিটি অংশ জানা জরুরি। আদিবা কথা শেষ হওয়ার পর তিনি গাড়িতে উঠে নিজের প্রথম নিরাপত্তা কর্মকর্তা এবং আইনি পোস্টদেরকে এক সঙ্গে ফোন করলো। তার কণ্ঠে ছিল সপুষ্ট শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের প্রতিটি শব্দের মধ্যে এমন দ্রুততা ছিল যে ফোনের ওপর থাকা সবাই বুঝে গেল আজকের রাতের পর আর কিছুই আগের মতো থাকবে না। অন্যদিকে সেই সময় বাড়ির ভেতরে মিস্টার ইয়াসিন আর মেহজাবিন যেন বিজয় উৎসব পালন করছিল। দামি ওয়াইন গ্লাস হাতে নিয়ে মেহজাবিন হাসতে হাসতে বলছিল, তোমার স্ত্রীর এত সহজে চলে যাবে ভাবিনি। শেষ পর্যন্ত
সাহসটাই ছিল না। মিস্টার ইয়াসিনও আত্মবিশ্বাস ভাঙিতে হেসে বলল, ওরে যাওয়ার আর কোথাও নেই, একদিন বাবার বাড়িতে থাকবে, তারপর ক্ষমা চাইতে ফিরে আসবে। তখন আমি চলে ফিরিয়ে নেই না, চাইলে সারা জীবন দরজার বাইরে দাঁড়িয়ে কাটিয়ে রাখবো। তার চোখ মুখ এমন অহংকার ফুটে উঠছিল যে পৃথিবীর সমস্ত ক্ষমতা তার হাতে বন্দি। সে জানতো না যাকে সে দুর্বল ভেবেছে সেই মানুষটি একটি ফোন কল ইতিমধ্যেই তার সমাজের ভিত কাঁপিয়ে দিয়েছে। রাত 1টা বাজতেই হাজী আব্দুল কাদের চৌধুরী অফিসের বিশেষ কনফারেন্স রুমে জরুরি বৈঠক শুরু হলো। দেশের ভিন্ন প্রান্তে থাকা তার বিশুদ্ধ আইনজীবী প্রত্যেক উপস্থিতা নিগিক কয়েকজন দৃশ্য ব্যবসায়িক সহযোগী অনলাইনের যুগ হলেন বড় স্ক্রিনে মিস্টার ইয়াসিনের কোম্পানির অর্ধেক লোকেদের বিনিয়োগযোগ্য ত্যাগ্য ব্যাংক ঋণ অংশীদারের তাকিদা এবং গত কয়েক বছর নিধি একে একে ভেসে উঠে গেল। হাজী আব্দুল কাদের চৌধুরী ধীরে স্বরে বললেন, কোনো বৈধ কাজ করবে না, কোনো মিথ্যা অভিযোগ করবে না, কিন্তু আইনের ভেতরে থেকে ও প্রতিটি দুর্বল জায়গা খুঁজে বের করো। যে অন্যায় করেছে সে যেন নিজের অন্যায়ের ফল নিজেই ভোগ করে। তার নির্দিষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই কাজে নেমে পড়ল। ভোর হওয়ার আগেই প্রথম আঘাতটা এলো বহুদিন ধরে যে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের টাকায় মিস্টার ইয়াসিনের ব্যবসা টিকছিল। তারা জরুরি ভিডিওতে অহংস্বীকৃত পুরো বিচনার সিদ্ধান্ত নিল। একই সময় ব্যাংক থেকে ঝুঁকিপূর্ণ অর্ধেক লেনদেনের বাক্য চেনে নোটিশ পাঠানো হলো। পরিচালনা পর্যায়ে সদস্যরা রাতে জরুরি বৈঠকের আহ্বান জানালেন। কয়েকজন পুরানো ব্যবসায়িক অংশীদার ফোন ধরে বন্ধ করে দিলেন। যাদের সামনে দাঁড়িয়ে মিস্টার ইয়াসিন নিজেকে আপনজয় ভাবত তারা একে একে দূরে সরে যেতে শুরু করলো। অথচ সে তখনও কিছু বুঝতে পারেনি। ঘুম থেকে উঠে কফির কাপ হাতে নিয়ে যখন ফোন অন করলো তখন একের পর এক নোটিফিকেশন, মিস কল আর ইমেইল দেখে তার কপাল প্রথমবারের মতো উদ্বিগ্ন ভাঁজ পড়ল। ঠিক সেই সময় হাসপাতালের বিশ্রাম নিয়েছিলেন আদিবা। চিকিৎসক জানালো তার প্রজেরে শুরু, তার আঘাত না লাগলেও গভীর চোট রয়েছে, কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম থাকতে হবে। হাজী আব্দুল কাদের চৌধুরী মেয়ের কেবিনে ঢুকে চুপচাপ তার পাশে বসে রইলেন। আদিবা ধীরে ধীরে চোখ খুলে বাবার দিকে তাকাতেই তিনি মৃদু হেসে বললেন, আজ থেকে তোমার জীবনের নতুন শুরু। যে তোকে অপমান করেছে তার শাস্তি প্রতিশোধের জন্য নয়, ন্যায় বিচারের জন্য হবে। বাবার কথাগুলো শুনে আদিবা প্রথমবারের মতো অনুভব করলো এতদিন যে মানুষটি ছায়ার থেকেও নিজের শক্তিকে ভুলে গিয়েছিল, আজ সেই ছায়াই তাকে নতুন করে বাঁচার সাহস দিচ্ছে। কিন্তু সে জানত না মিস্টার ইয়াসিন অতীতের এমন কিছু গোপন অধ্যায়ের সামনে আসতে চলেছে যা শুধু তার ব্যবসা নয়, তার পুরো পরিচয়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। হাসপাতালের কেবিনের সকালটা ছিল অস্বাভাবিক নীরব। জানালার কাছ বয়ে বৃষ্টির শেষ ফোঁটাগুলো ধীরে ধীরে নিচে নেমে আসছিল। আদিবা বিছানায় আর্ধশোয়া অবস্থায় ছাদের দিকে তাকিয়েছিল। গত রাতে প্রতিটি মুহূর্ত যেন বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। মিস্টার ইয়াসিনের সেই 6টি চর, নিজের বাড়ি থেকে অপমান করে বের করে দেওয়া, সব কিছু যেন এখনও বাস্তবর চেয়েও বেশি তীক্ষ্ণ হয়ে তার বুকের ভেতর বিঁধছিল। কিন্তু এবার তার চোখের কান্না ছিল না কান্নার
জায়গায় জমি নিয়েছিল এক ধরনের নীরবতা। সে বুঝে গিয়েছিল যে মানুষ নিজের স্ত্রীকে অন্য এক নারীর সামনে অপমান করতে পারে সে কোনোদিন ভালোবাসার যোগ্য ছিল না। হাজী আব্দুল কাদের চৌধুরী মেয়ের পাশে বসে তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল গত রাতেই তার মেয়েটা বদলে গেছে। যে আদিবা এতদিন সংসার বাঁচানোর জন্য নিজের সম্মান বিসর্জন দিয়েছে সে আদিবা আজ নিজের সম্মানের জন্য শেষ পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো হাজী আব্দুল কাদের চৌধুরী। ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার রাশেদ করিম। তার হাতে ছিল এক মোটা ফাইল। তিনি সামনের সঙ্গে ফাইলটি টেবিলের ওপর রেখে বলল, স্যার, রাতভর অন্তত আমরা অনেক তথ্য পেয়েছি। বিষয়টি শুরু পরিচয় বিশ্বাসঘাতকর নয়, এর সঙ্গে বড় ধরনের আর্থিক অনিয়মও জড়িত। হাজী আব্দুল কাদের জেরানি ধীর সুরে বলল, সব খুলে বলুন। ব্যারিস্টার রাশেদ একটি একটি করে কাগজ বের করে বলতে দেখা গেল গত 3 বছর মিস্টার ইয়াসিন নিজের কোম্পানির নাম একাধিক ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে কোটি কোটি টাকার অন্তত সরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, নিজের বিলাসী জীবন আর মেয়ে জাবিন রহমানের জন্য দামি গাড়ি, ফ্ল্যাট, গয়না ও বিদেশ ভ্রমণ খরচ কোম্পানির হিসাব দেখিয়ে পরিশোধ করেছে। এমনকি আদিবের নামে থাকা কয়েকটি সম্পত্তি নথিও গোপনে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল। সব কিছুর প্রমাণ একে একে ফাইলের পাতায় স্পষ্ট হয়ে উঠতে লাগলো। এই সময় অন্যদিকে মিস্টার ইয়াসিন নিজের অফিসে পৌঁছে দেখল পুরো পরিবেশটাই বদলে গেছে। যে কর্মচারীরা প্রতিদিন তাকে দেখে উঠে দাঁড়াতো তারা আজ মাথা নিচু করে নিজেদের কাজে ব্যস্ত। কেউ তার দিকে তাকাচ্ছে না। নিজের কেবিনে ঢুকতেই সাবিক কাঁপা গলায় জানালো, স্যার, পরিচালনা পর্যায়ের জরুরি বৈঠক শুরু হয়ে গেছে। সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ইয়াসিন বিরক্ত হয়ে কনফারেন্স রুমে ঢুকতেই দরজার ভেতরে পরিবেশ তাকে থমকে দিল। টেবিলের ওপাশে বসে থাকা প্রতিটি পরিচালকের মুখে ঠিক কেউ তাকে বসতে পর্যন্ত বলে না। প্রতিষ্ঠানে চেয়ারম্যান ধীর সুরে একটি ফাইল তার সামনে রেখে বলল, আপনার বিরুদ্ধে গুরুতর অর্ধেক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উঠেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সাময়িকভাবে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কথাগুলো শুনে মিস্টার ইয়াসিনের মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করল, কিন্তু কেউ তার কথা শুনল না। বৈঠক শেষ হওয়ার আগেই তার অফিসের প্রবেশাধিকার বাতিল করা হলো এবং কোম্পানির সব ডিজিটাল অ্যাকাউন্ট থেকে তার অনুমতি সরিয়ে দেওয়া হলো। এদিকে মেহজাবিন রহমান তখনও কিছুই জানত না। নিজের নতুন ফ্ল্যাটে বসে সে অনলাইনে দামি গয়না দেখছিল। হঠাৎ তার ফোনে একবার পর ব্যাংকের বর্তমান আসতে শুরু করলো। সে কার্ড দিয়ে সে এতদিন অবৈধ টাকা খরচ করত সেটি অকার্যকর হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে মিস্টার ইয়াসিনকে ফোন দিল, কিন্তু ইয়াসিন তখন নিজের বিপদ সামলাতেই ব্যস্ত। কয়েকবার ফোন করার পরও কোনো উত্তর না পেয়ে মেহজাবিন প্রথমবারের মতো ভয়ে ঠুকরে গেল। সে বুঝতে পারছিল না মাত্র কয়েক ঘন্টার মধ্যে কি এমন ঘটেছে যার কারণে সব কিছুর একসঙ্গে ভেঙে পড়ছে। তার অজান্তেই সংবাদ দামন মধ্য কয়েকজন
অনুসরণ সাংবাদিক মিস্টার ইয়াসিনের অর্থ কোলে কিয়ারি নিয়ে অর্থ সংগ্রহ শুরু করে দিয়েছে। হাসপাতালের কেবিনে বসে আদিবা নীরবে সব শুনছিল। বা তার বাবার দিকে তাকিয়ে বলল, মা, আমি চাইলে গত রাতেই ওকে শেষ করতে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমার মেয়ের জন্য আমি প্রতিশোধ নেই বিচার চাই। আদিবা ধীরে ধীরে বাবার হাত ধরে বলল, আমি শুধু চাই ও যেন বুঝতে পারে একজন নারীর সম্মান ভেঙে দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না। হাজী আব্দুল কাদের চৌধুরী মৃদু হাসল। তিনি জানতেন সবচেয়ে বড় শান্তি কখনো রাগ দিয়ে নয়, সত্য প্রকাশের মধ্যেই হয়। আর সেই সত্য প্রকাশের পথ রীতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই ব্যারিস্টার রাশেদ করিম আরও একটি সিল করা খাম টেবিলের ওপর রাখলো। তিনি নিচু স্বরে বলল, স্যার, আবারও একটি তথ্য পেয়েছি। আমার মনে হয় এটা আদিবার জানা খুবই জরুরি। হাজী আব্দুল কাদের চৌধুরী খামটি খুলতেই তার মুখের অভিজ্ঞতা বদলে গেল। কয়েক সেকেন্ডে তিনি নিচুপ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে কাগজগুলো আদিবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মা, মনে হচ্ছে মিস্টার ইয়াসিন শুধু তোমার সঙ্গে বিশ্বাসঘাতক করেনি, সে তোমাকে বিয়ে করেছে একটা ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আদিবা কাপা হাতে প্রথম পাতাটি খুলল, আর সেখানে লেখা প্রথম লাইনটি পড়তেই তার শরীর ঠান্ডা হয়ে গেছে। আদিবার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে সিট করা খাম থেকে বের হওয়া কাগজগুলো প্রথম পাতা উল্টিয়ে পড়তে শুরু করলো। প্রথম লাইনে লেখা ছিল, বিষয় পরিকল্পনা বিবাহের মধ্যে সম্পত্তি দখলের গোপন কৌশল। নিচে মিস্টার ইয়াসিনের নিজের হাতের লেখা কয়েকটি নোটের অনুলিপি। আদিবা বুক ধড়ফড় করে উঠল। সেখানে স্পষ্ট ভয় লেখা ছিল, হাজী আব্দুল কাদের চৌধুরী একমাত্র মেয়েকে বিয়ে করতে পারলে ভবিষ্যতে তার সম্পদের একটি বড় অংশ প্রবাস তৈরি করা সহজ হবে। প্রথমে বিশ্বাস অর্জন করতে হবে, তারপর ধীরে ধীরে সব সম্পত্তি এবং ব্যবসায়িক নথির ওপর নির্মিত নিতে হবে। প্রতিটি শব্দ পড়ার সঙ্গে সঙ্গে আদিবা মনে হচ্ছিল গত 5 বছরে প্রতিশ্রুতি যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। যে মানুষটিকে সে নিজের জীবনে ভেবে ভালোবেসেছিল, সে মানুষটির জন্য নিজের স্বপ্ন পর্যন্ত বিসর্জন দিয়েছিল। সেই মানুষটি নাকি শুরু থেকে তাকে নয়, তার বাবার সম্পদকে ভালোবেসেছিল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, চোখের কোণে জমে উঠল। সে কাঁদল, কারণ সে বুঝে গিয়েছিল যে ভালোবাসার মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকে তার জন্য চোখ জল। অপরিচয় হাজী আব্দুল কাদের চৌধুরী ধীরে ধীরে বললেন, মা, আমি অনেক বছর ব্যবস্থা করেছি, অসংখ্য বিশ্বাসঘাতক দেখিয়েছি, কিন্তু নিজের জামাই যে এত দূর পর্যন্ত পরিকল্পনা করে গিয়েছে সেটা আমি ভাবিনি। ব্যারিস্টার রাশেদ করিম আরও কিছু কাগজ সামনে রাখলেন। সেখানে দেখা গেল মিস্টার ইয়াসিন বিয়ের কয়েক মাস পর থেকেই ভিন্ন বীমা, যৌতুক, ব্যাংক হিসাব, সে সম্পত্তির কাগজপত্র আদিবার স্বাক্ষর নেওয়ার জন্য নানা অজুহাত তৈরি করেছিল। কখনো বলেছিল কারোর হিসাবের জন্য দরকার, কখনো বলেছিল নতুন ব্যবসায়িক বিনিয়োগের জন্য দরকার। আদিবা এতদিন কয়েকবারও সন্দেহ করেনি, কারণ তার কাছে স্বামী মানেই ছিল বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাসকেই ব্যবহার করে ইয়াসিন ধীরে ধীরে নিজের ফাঁদ তৈরি করেছিল। ভাগ্য ভালো, হাজী আব্দুল কাদের চৌধুরী আগে থেকেই কিছু সম্পত্তি বিশেষ নিরাপত্তা আওতায় রেখেছিলেন। তা বড় ক্ষতি হওয়ার আগে অনেক কিছু রক্ষা করা সম্ভব হয়েছে। এদিকে মিস্টার ইয়াসিনের অবস্থা
রেকেমই খারাপ হতে লাগলো। কোম্পানির পরিচালনা পদের বৈঠক শেষ হওয়ার পর সে একের পর এক প্রভাবশীল ব্যক্তিকে ফোন করলো, যাদের সঙ্গে এতদিন ব্যবসা করেছে, যাদের সঙ্গে দামি হোটেলে বসে কোটি টাকার চুক্তি করেছে। আজ তাদের কেউ ফোন ধরলো না। একজন ধরলো, শুধু বলল, দুঃখ, আমরা আর আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আরেকজন সরাসরি জানিয়ে দিল, আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা সব চুক্তি স্থগিত রাখছি। ইয়াসিন রাগে টেবিলে ঘুষি মারল। তার বিশ্বাসই ছিল না মাত্র কয়েক রাতের মধ্যে সব কিছু এভাবে বদলে যেতে পারে। সে মনে মনে বুঝতে পারছিল এর পেছনে নিশ্চয়ই হাজী আব্দুল কাদের চৌধুরীর হাত রয়েছে, কিন্তু তিনি যে শুধু ক্ষমতাবান নন, অন্তত যৌথশীল ও দ্রুতশীল মানুষের, সেটা ইয়াসিন বুঝতে পারেনি। অন্যদিকে মেহজাবিন রহমান জীবনেও অস্থিরতা শুরু হয়ে গেছে। সকাল থেকে সংবাদের মধ্যে মিস্টার ইয়াসিনের কোম্পানির অর্ধেক কলঙ্কের খবর ছড়িয়ে পড়তে শুরু করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের একসঙ্গে তোলা ছবি ঘুরে বেড়াচ্ছে। মানুষ একের পর এক মানবতা রয়েছে। কেউ বলেছে বিশ্বাসঘাতক, কেউ বলেছে লোভের শাস্তি শুরু হয়েছে। এতদিন যেসব বন্ধুরা প্রতিদিন মেহজাবিনের সঙ্গে ঘুরে বেড়াতো, তারা সবাই একে একে দূরে সরে যেতে লাগলো। তার ফোনে আর অভিনন্দনের বর্ত আসছিল না, আসছিল সাংবাদিক কাদের প্রশ্ন, পরিচারকদের জিজ্ঞাসা আর আলোচনা, মানুষের সমালোচনা। সে অতিরিক্ত হয়ে ইয়াসিনের বাড়িতে ছুটে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখল বাড়ির সামনে সাংবাদিকদের ভিড়। নিরাপত্তা রক্ষা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। মেহজাবিন দূর থেকে দাঁড়িয়ে বুঝতে পারল যে মানুষটির জন্য সে অন্যের সংসার ভেঙেছে, সে মানুষটি এখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। হাসপাতালে বসে আদিবা জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎই তার মনে পড়ল বিয়ের প্রথম বছর মিস্টার ইয়াসিন তাকে বলেছিল, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। সেই কথাগুলো আজ বিষের মতো মনে হচ্ছিল। তখনই হাজী আব্দুল কাদের চৌধুরী মেয়ের পাশে এসে বসলেন। তিনি বললেন, জীবনের সবচেয়ে বড় ভুল হলো মানুষকে তার কথার বিচারক করা, মানুষকে বিচার করতে হয়ে তার কাজ। আদিবা বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি ওকে হারানোর কষ্ট আর কাঁদছি না বাবা, আমি কাঁদছি এইভাবে যে এত বছর ধরে একজন প্রতারককে আমি সত্যিকারের মানুষ ভেবে ভালোবেসেছিলাম। বাবা মেয়ের মাথায় হাত রেখে বলল, এই অভিজ্ঞতা আমাকে ভেঙে দেবে না, বরং আরও শক্ত করে তুলবে। ঠিক সেই মুহূর্তে ব্যারিস্টার রাশেদ করিম ফোন বেজে উঠল। তিনি কয়েক সেকেন্ড কথা বলে ফোন কেটে দিল। তারপর হাজী আব্দুল কাদের চৌধুরী দিকে তাকিয়ে বললেন, স্যার, অর্থনৈতিক দ্বারা মিস্টার ইয়াসিনের ব্যক্তিগত লকার খুলেছে। সেখানে এমন কিছু নথি পাওয়া গেছে যা শুধু আর্থিক জালিয়াতি নয়, আরও বড় একটি অপরাধ ইতি দিচ্ছিল। হাজী আব্দুল কাদের চৌধুরী বিস্ময়ে হয়ে জিজ্ঞাসা করলো, কী ধরনের অপরাধ? ব্যারিস্টার রাশেদ নিচু স্বরে উত্তর দিল, মনে হচ্ছে আদিবার জীবনের ওপরও এক সময় পরিলিপ্ত হালাল শখ করা হয়েছিল। কথাটি শুনে আদিবার শরীর কাঁপে উঠছিল। সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে মানুষটাকে এতদিন নিজের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করেছিল, সেই মানুষই হয়তো একদিন তার জীবন কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। চলবে, গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।